আমরা অনেকেই তো নিউটনের গতিসূত্র দিয়ে ক্লাসিক্যাল মেকানিক্সের জগতে আমাদের যাত্রা শুরু করি, তাই না? কিন্তু আজ আমরা সেই পরিচিত জগৎ থেকে এক ধাপ এগিয়ে যাব। চলুন ক্লাসিক্যাল মেকানিক্সকে দেখার একটা নতুন, আরও এলিগেন্ট একটা দৃষ্টিভঙ্গি আবিষ্কার করি, যেটা অনেক জটিল সমস্যাকেও একেবারে সহজ করে দেয়। স্ক্রিনে এই ডাবল পেন্ডুলামের গতিটা একবার দেখুন তো, কি অদ্ভুত আর জটিল একটা গতি, তাই না? নিউটনের সূত্র ব্যবহার করে এর গতিপথ বের করা কিন্তু বেশ কঠিন একটা কাজ। তো প্রশ্নটা হলো, এই ধরনের জটিল গতিকে আরও সহজভাবে বর্ণনা করার কি আসলেই কোনো উপায় আছে? আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। আমাদের সবার পরিচিত জায়গা, স্যার আইজ্যাক নিউটনের জগৎ, যেখানে বল আর ত্বরণের সম্পর্কই হলো সবকিছু। সবকিছুর মূলে আছে নিউটনের সেই বিখ্যাত দ্বিতীয় সূত্র, F=ma, মানে কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল হলো তার ভর আর ত্বরণের গুণফলের সমান। যখন একটা বস্তু একদম মুক্তভাবে চলাফেরা করে তখন এই সূত্রটা কিন্তু দারুণভাবে কাজ করে। কিন্তু বাস্তব পৃথিবীর সব সিস্টেম কি এতটাও সরল? আর এখানেই আসে আসল চ্যালেঞ্জটা। কি হবে যখন কোনো বস্তুর গতি মুক্ত নয়, বরং কিছু শর্ত বা সীমাবদ্ধতা দিয়ে বাঁধা? এই সীমাবদ্ধতাগুলোকেই আমরা ফিজিক্সের ভাষায় বলি কনস্ট্রেইনটস। যেমন ধরুন, একটা সাধারণ দোলকের কথা, ওটা কিন্তু চাইলেই যে কোনো দিকে যেতে পারে না, শুধু একটা নির্দিষ্ট বৃত্তচাপ বরাবরই দুলতে পারে। কেন? কারণ এর সুতার দৈর্ঘ্যটা নির্দিষ্ট। এই নির্দিষ্ট দৈর্ঘ্যটাই হলো একটা কনস্ট্রেইন্ট। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, বাম দিকে মুক্তগতির জন্য সমীকরণটা একদম সহজ, F=ma, কিন্তু ডান দিকে সীমাবদ্ধ গতির জন্য একটা বাড়তি বল যোগ করতে হয়েছে, F কনস্ট্রেন্ট। এটাই হলো সেই বল যা বস্তুটাকে তার সীমাবদ্ধতা মেনে চলতে বাধ্য করে, যেমন দোলকের সুতার টান। আর এই বলটাই হলো আমাদের সমস্যার মূল কারণ। সমস্যাটা হলো, এই কনস্ট্রেন্ট ফোর্সেসের মান কিন্তু আগে থেকে জানা থাকে না। এগুলো বের করতে গিয়েই ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যায়। আর সত্যি বলতে কি, বেশিরভাগ সময়ে আমরা এই বলগুলো নিয়ে মাথা ঘামাতেও চাই না। আমরা শুধু জানতে চাই সিস্টেমটা আসলে চলবে কিভাবে, তার গতিপথটা কি হবে। তাহলে এই জটিলতা থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলা। আমরা সীমাবদ্ধতার উপর ফোকাস না করে বরং সিস্টেমটার স্বাধীনতার উপর ফোকাস করব। আর ঠিক এখানে আমাদের কাজে আসে ডিগ্রিজ অফ ফ্রিডমের আইডিয়াটা। সহজ করে বললে, এটা হলো একটা সিস্টেম মোট কতগুলো স্বাধীন উপায়ে নড়াচড়া করতে পারে তার সংখ্যা। উদাহরণ দিলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একটা সরল দোলকের কথাই ধরুন, তার অবস্থান বোঝানোর জন্য কিন্তু শুধু একটা কোণই যথেষ্ট, তাই ডিগ্রি অফ ফ্রিডম হলো 1। আবার মহাকাশে ভাসমান একটা মুক্ত কণার জন্য আমাদের এক্স, ওয়াই, জেড এই 3টে স্থানাঙ্কই লাগে, তাই তার ডিগ্রি অফ ফ্রিডম হলো 3। আর শুরুতে যে ডাবল পেন্ডুলামটা আমরা দেখেছিলাম, সেটার জন্য দুটো আলাদা কোণ দরকার হয়, তাই এর ডিগ্রি অফ ফ্রিডম হলো 2। তো এই ডিগ্রিজ অফ ফ্রিডমের আইডিয়াটাকে কাজে লাগাতে হলে আমাদের কিন্তু একটা নতুন ধরনের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। আর একেই বলা হয় জেনারেলাইজড কোঅর্ডিনেটস। এগুলো হলো একটা সিস্টেমকে পুরোপুরি বর্ণনা করার জন্য সবচেয়ে কার্যকর স্থানাঙ্ক। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এদের সংখ্যাটা হয় সিস্টেমের ডিগ্রিজ অফ ফ্রিডমের একদম সমান। মানে আমরা ঠিক ততগুলোই স্থানাঙ্ক ব্যবহার করছি যতটা না হলেই নয়, একটাও বেশি না, একটাও কম না। জন আর টেলরের বইয়ের এই উক্তিটা দেখুন, পুরো বিষয়টার সারমর্ম এখানে বলা আছে। এই ফলাফলের সৌন্দর্য হলো এই যে সীমাবদ্ধকারী বলগুলোর সমস্ত উল্লেখ অদৃশ্য হয়ে গেছে। মানে চিন্তা করে দেখুন, আমরা এমন একটা পদ্ধতিতে ঢুকছি যেখানে ওই বিরক্তিকর কনস্ট্রেন্ট ফোর্সেসের কোনো অস্তিত্বই নেই। তাহলে প্রশ্ন হল, কিভাবে আমরা এই জাদুকরী স্থানাঙ্কগুলো খুঁজে বের করব? প্রক্রিয়াটা আসলে বেশ সহজ। প্রথমে সিস্টেমের সীমাবদ্ধতা বা কনস্ট্রেন্টগুলো কি সেটা বুঝতে হবে। এরপর ডিগ্রিজ অফ ফ্রিডমের সংখ্যাটা গুনতে হবে। আর সবশেষে ঠিক ততগুলোই স্বাধীন স্থানাঙ্ক বেছে নিতে হবে যা দিয়ে সিস্টেমটাকে পুরোপুরি বর্ণনা করা যায়। চলুন আমাদের সেই পুরনো দোলকের উদাহরণেই ফিরে যাই। কার্টেসীয় সিস্টেমে এর অবস্থান বোঝাতে আমাদের এক্স আর ওয়াই দুটো স্থানাঙ্ক লাগত, কিন্তু জেনারেলাইজড কোঅর্ডিনেট হিসেবে শুধু কোণ বা থিটা ব্যবহার করলেই কাজ চলে যাচ্ছে। দেখুন কিভাবে দুটো স্থানাঙ্ক থেকে আমরা একটায় নেমে এলাম। এটাই হলো এই নতুন দৃষ্টিভঙ্গির আসল শক্তি। জেনারেলাইজড কোঅর্ডিনেটস ব্যবহার করে আমরা কিন্তু শুধু ক্যালকুলেশনে সোজা করছি না, আমরা আসলে গতিকে দেখার জন্য একটা সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী একটা জগৎ তৈরি করছি। এই নতুন ধারণাটাই হলো কনফিগারেশন স্পেস।
ভাবুন তো, এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ম্যাপ। আমাদের পরিচিত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মতো ত্রিমাত্রিক জগতের মতো নয় এটা, বরং এই ম্যাপের প্রত্যেকটা বিন্দু পুরো সিস্টেমটার একটা সম্ভাব্য অবস্থাকে বা কনফিগারেশনকে প্রকাশ করে। আর এই ম্যাপের মাত্রা বা ডাইমেনশন কত হবে? ঠিক সিস্টেমটার ডিগ্রিজ অফ ফ্রিডমের সমান। যেমন আমাদের সরল দোলকের জন্য এই ম্যাপটা হলো স্রেফ একটা একমাত্রিক রেখা। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো সময়ের সাথে সাথে একটা সিস্টেমের পুরো গতিপথকে আমরা এই কনফিগারেশন স্পেসের ওপর দিয়ে আঁকা একটা মাত্র রেখা বা ট্রেজেক্টরি হিসেবে কল্পনা করতে পারি। গতিকে জ্যামিতির ভাষায় দেখার এটা একটা অসাধারণ উপায়। আচ্ছা, কনফিগারেশন স্পেস যদি একটা ম্যাপ হয়, তাহলে সেই ম্যাপের উপর আমাদের সিস্টেমের বিন্দুটা কত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই পরিবর্তনের হারকেই বলা হয় জেনারেলাইজড ভেলোসিটি। এটা আমাদের পরিচিত বেগের ধারণারই একটা সাধারণ বা জেনারেলাইজড রূপ। একটা সিস্টেমের গতিপথ পুরোপুরি জানতে হলে কিন্তু শুধু তার বর্তমান অবস্থান মানে n সংখ্যক জেনারেলাইজড কোঅর্ডিনেটস জানাই যথেষ্ট নয়। ভাবুন, একটা বল এখন কোথায় আছে, শুধু এটা জানলে কি বলা যাবে যে 1 সেকেন্ড পর ওটা কোথায় যাবে? না, যাবে না। আমাদের এটাও জানতে হবে যে বলটা কোন দিকে আর কত বেগে যাচ্ছে। তাই আমাদের n সংখ্যক জেনারেলাইজড ভেলোসিটিজও জানতে হয়। এই অবস্থান আর বেগ মিলিয়ে মোট 2n সংখ্যক তথ্যের প্রয়োজন হয়, আর এই 2n ডাইমেনশনাল দ্বিমূর্ত স্থানকেই বলা হয় স্টেট স্পেস। আর ঠিক এই 2n সংখ্যক তথ্য, অর্থাৎ সিস্টেমের স্টেট, যদি আমরা কোনো একটা মুহূর্তে পুরোপুরি জেনে যাই, তাহলে আমরা ভবিষ্যতেও যে কোনো সময়ে তার গতিপথ নির্ভুলভাবে বলে দিতে পারব। এটাই কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের ডিটারমিনিজম বা নির্ধারণবাদের মূল ভিত্তি। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে কনস্ট্রেন্টস নিউটনের সমীকরণকে শুধু জটিল করে তোলে। ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা সিস্টেমের আসল স্বাধীনতা কতটুকু। আর জেনারেলাইজড কোঅর্ডিনেটস আমাদের সেই বিরক্তিকর কনস্ট্রেন্ট ফোর্সেসগুলোকে পুরোপুরি এড়িয়ে যেতে সাহায্য করে। সবশেষে কনফিগারেশন স্পেস গতিকে একটা অসাধারণ জ্যামিতিক রূপ দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই পুরো আলোচনাটা কি এটা প্রমাণ করে না যে পদার্থবিজ্ঞানে শুধু কঠিন ক্যালকুলেশন করতে পারাই সব না, বরং একটা সমস্যার দিকে তাকানোর জন্য সঠিক দৃষ্টিভঙ্গি বেছে নেওয়াটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ? এই ধরনের বিমূর্ত চিন্তার শক্তি আমরা বিজ্ঞানের আর কোন কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারি বলে মনে হয়? ভাবুন তো একবার।